আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? নিশ্চয়ই, নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু আমাকে বলবেন যে আমার কথা স্পষ্ট শুনতে পান কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা? আমার কথা স্পষ্ট শুনতে পান কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা? একটু আমাকে কমেন্ট করে জানাবেন। সাউন্ড ঠিক আছে? কথা স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, একটু ক্লাসটা শেয়ার করে দেন। ক্লাসটা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, বলুন। ওকে ভাই ব্রাদার, আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মিহির ফাইনাল সাজেশন বইটা যেটা আছে, এই ফাইনাল সাজেশনের উপরে আমাদের ধারাবাহিক ক্লাস চলছে। এবং আপনারা জানেন আমরা যে প্রতি সন্ধ্যায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিহির পেজ থেকে আমরা এই ক্লাসগুলো নিয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, পুরা বই শেষ করবেন কি স্যার? হ্যাঁ, পুরা বইটাই শেষ করবে ইনশাআল্লাহ। পুরা বইটাই শেষ করবে ইনশাআল্লাহ। পুরা বইটাই শেষ করব। আচ্ছা, আমরা গত ৩টা ৪টা ক্লাসে, আজকে ৫ নাম্বার ক্লাস, গত ৪টা ক্লাসে আমরা পেজ পেজ ১ থেকে ২০ পর্যন্ত শেষ করেছি। ১ থেকে ২০, পেজ ১ থেকে ২০ শেষ করেছি। আজকে আমরা পেজ ২১ থেকে আলোচনা করব। আমাকে একটু তার আগে বলবেন যে আপনাদের সবার হাতে ফাইনাল সাজেশন বইটা আছে কিনা? আপনাদের সবার হাতে ফাইনাল সাজেশন বইটা আছে কিনা একটু কমেন্টে জানান তো ভাই। ফাইনাল সাজেশন সবার হাতে আছে কিনা? ফাইনাল সাজেশন সবার হাতে আছে কিনা? আমরা আজকে পেজ ২১ থেকে আলোচনা করব। সবার হাতে ফাইনাল সাজেশন বইটা আছে কিনা? জি, আছে। সবার হাতে যদি ফাইনাল সাজেশন বই ২১ থাকে, মানে ২৫ এডিশনটা থাকে, তাহলে আপনি সরাসরি ২১ পৃষ্ঠায় চলে আসেন। ২১ পৃষ্ঠায় চলে আসেন ভাই। বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক যে প্রজেক্ট গুলো আছে, সেই প্রজেক্ট গুলো নিয়ে আলোচনা করব। বিগত বছরে, খেয়াল করবেন, একটু মন দিয়ে শুনেন, বিগত বছরে এই উন্নয়নমূলক প্রজেক্ট থেকে অনেক প্রশ্ন আসতো। অর্থাৎ সরকার কি করেছে না করেছে, এরকম উন্নয়ন প্রজেক্ট থেকে অনেক প্রশ্ন আসতো। কিন্তু ২০২৫ সালের যে পরীক্ষাগুলো হচ্ছে, সেগুলোতে আমরা দেখছি যে এই প্রজেক্ট গুলো থেকে তুলনামূলক একটু কম প্রশ্ন আসছে। আপনারা হয়তো খেয়াল করেছেন। তাহলে আমরা একটু গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করব উন্নয়নমূলক প্রজেক্ট থেকে। ওকে, দেখেন, উন্নয়নমূলক প্রজেক্ট থেকে প্রথমে কি আছে? প্রথমেই আছে বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্প, যেটা কর্ণফুলী টানেল। আমি একটু হাতে বইটা নিয়ে আলোচনা করে দিই যে কোন জিনিসগুলো একটু দেখবেন। দেখেন, প্রথমে কি আছে? বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্প কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেলটা আনোয়ারা থেকে পতেঙ্গা চট্টগ্রাম পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে ৩.৪ কিলোমিটার। কর্ণফুলী টানেল যেটা, কর্ণফুলী টানেল। আচ্ছা, এরপরে আসেন বাংলাদেশের যে পদ্মা সেতু মাওয়া থেকে জাজিরা পর্যন্ত দৈর্ঘ্য হলো ৬.১৫ কিলোমিটার। এরপর আসেন মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল অংশ পর্যন্ত, যেটা মেট্রো রেল আলোচিত হয়েছে। তো এগুলো একটু এক নজর করে ভালো করে একটু দেখবেন, এক নজরে দেখবেন। এই মেট্রো রেল প্রকল্পে যে উত্তরা থেকে মতিঝিল, যেটা উত্তরা টু উত্তরা টু মতিঝিল, হ্যাঁ, এটার অংশ দৈর্ঘ্য হচ্ছে ২০.১ কিলোমিটার, 20.11 কিলোমিটার, 20.1 কিলোমিটার। আর ঢাকা এক্সপ্রেস, হ্যাঁ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে, যেটা হলো তোমার আপনার এই যে কাওলা আছে না, কাওলা, সেই কাওলা থেকে ফার্মগেট অংশ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটা দৈর্ঘ্য হচ্ছে 11.5 কিলোমিটার। ঢাকা এলিভেটেড
এক্সপ্রেস যেটা, সেটা কত, সেটা হচ্ছে কাউলা থেকে, কাউলা থেকে, কাউলা থেকে এটা শুরু হয়েছে, এই উত্তরার পাশে কাউলা আছে, সেই কাউলা থেকে ফার্মগেট অংশ পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 11.5 কিলোমিটার, 11.5। দেখেন আমি আবার একটু বলি, 25 সালে এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম, কিন্তু জিনিসগুলো একটু দেখে যেতে হবে। এবং যখন শেখ হাসিনা সরকার ছিল, সেই সময়টাতে দেখা যায় এগুলো থেকে অনেক বেশি প্রশ্ন হয়েছে, অনেক বেশি প্রশ্ন হয়েছে, অনেক বেশি ঢালাও ভাবে প্রশ্ন হতো এগুলো থেকে। আচ্ছা, এবার আসেন, বাংলাদেশে বিভিন্ন কিছুতে মানে অবদান রেখেছে, যেমন স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশ 57তম, আসে না এরকম? এরকম কয়েকটা ঘটনা, যেমন 5G চালু, পৃথিবীতে প্রথম 5G চালুকারী দেশের নাম হচ্ছে দক্ষিণ কোরিয়া। 5G, তো এই 5G চালুতে বাংলাদেশের অবস্থান কততম? নবম। 5G সেবাকারী চালু করে বাংলাদেশের অবস্থান কততম? নবম দেশ। 5G চালুকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে নবম। আচ্ছা, এরপরে আসেন, আমরা যে পরমাণু ক্লাবে মানে ঢুকলাম, অর্থাৎ ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে আমরা করেছি, চালু করেছি, তো এটা চালু করার সাথে সাথে কি আমরা পারমাণবিক ক্লাবে প্রবেশ করলাম না? পারমাণবিক ক্লাবে প্রকাশ করলাম। পৃথিবীতে এরকম বাংলাদেশ ছাড়াও 32টা দেশে মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। তাহলে এই যে পরমাণু ক্লাবে যে আমরা আত্মপ্রকাশ করলাম, পরমাণু ক্লাবের যে সদস্য হলাম, তাহলে বাংলাদেশ পরমাণু ক্লাবের বাংলাদেশ পরমাণু ক্লাবের কততম সদস্য? 33তম সদস্য। কততম সদস্য ব্রাদার? 33তম সদস্য, পরমাণু ক্লাবের 33তম সদস্য। আচ্ছা, এরপরে আমরা মেট্রো রেল চালু করেছি, তাই না? তাহলে বিশ্বে মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে আমাদের অবস্থান কততম? মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে অবস্থান কততম? 60তম। পৃথিবীতে মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে আমাদের অবস্থান কততম? 60তম দেশ মেট্রো রেলে। এরপরে আমাদের সাবমেরিন আছে, পানির তলদেশ দিয়ে সাবমেরিন চলে। আমরা চীন থেকে সাবমেরিন ক্রয় করেছি। কোন দেশ থেকে? চীন থেকে সাবমেরিন ক্রয় করেছি। তাহলে এই যে চীন থেকে সাবমেরিন যে ক্রয় করলাম, কততম দেশ হিসেবে সাবমেরিন আমরা ক্রয় করেছি? চীন থেকে যে সাবমেরিন ক্রয় করেছি, কততম দেশ হিসেবে? 41তম দেশ হিসেবে। তাহলে বাংলাদেশ 41তম দেশ, যে দেশটার কি আছে? সাবমেরিন আছে। সাবমেরিন ক্রয় করেছে চীন থেকে। একটার নাম হচ্ছে নবযাত্রা, আর একটা হচ্ছে জয়যাত্রা। নবযাত্রা আর হলো জয়যাত্রা সাবমেরিন। হ্যাঁ, আচ্ছা, মিং ক্লাসের সাবমেরিন, এখান থেকে বিসিএস একবার প্রশ্ন আসছিল। আচ্ছা, এরপরে আসেন, তাহলে সাবমেরিন বললাম, পরমাণু ক্লাব বললাম, 5G বললাম। এবার আসেন স্যাটেলাইট। স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশের অবস্থান 57তম। গতকালকে আলোচনা করেছিলাম যে বাংলাদেশ এই যে BS-1 বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যেটা পাঠাইলো, সেই স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশের অবস্থান কততম? 57তম। আচ্ছা, আর হলো ই পাসপোর্ট, ই পাসপোর্ট, ই পাসপোর্ট, ই পাসপোর্ট, ইলেকট্রনিক পাসপোর্ট চালুকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে 119তম। পরীক্ষায় আসে, ই পাসপোর্ট চালুকারী দেশ বাংলাদেশ কততম? 119তম দেশ। কততম দেশ? 119তম দেশ। গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু বলে রাখছি, এক নজরে এইগুলো একটু দেখে যাবেন। ওকে, হ্যাঁ, খেয়াল করেন কি বললাম? 5G চালুকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে নবম। 5G চালুকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান নবম। 5G চালুকারী দেশ হিসেবে নবম। বললাম হচ্ছে এই মেট্রো রেল চালুকারী দেশ। বললাম মেট্রো রেল চালুকারী দেশ বাংলাদেশের অবস্থান কেমন? মেট্রো রেল চালুকারী বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 60তম। কততম? 60তম। আর এশিয়ার মধ্যে হচ্ছে 22তম। তাহলে দেখেন, বলেছে 5G চালুকারী দেশ নবম দেশ। এরপরে বলেছে এশিয়ার মধ্যে মেট্রো রেল চালুকারী দেশ হচ্ছে 22তম, বাংলাদেশ। এরপরে হচ্ছে পরমাণু ক্লাবের সদস্য, বিশ্বে পরমাণু ক্লাবের বাংলাদেশ সদস্য হয়েছে 33তম সদস্য দেশ। এরপর বললাম যে আমরা 41তম সাবমেরিন, হ্যাঁ, সাবমেরিন যে আছে সেটা দেশ হিসেবে কততম? 41তম। এরপরে বলেছি আমরা 57তম দেশ হিসেবে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। কি উৎক্ষেপণ করেছি? স্যাটেলাইট। এবার আসেন, কয়েকটা প্রকল্পের ডিজাইনার থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। প্রকল্পের ডিজাইনার, ঢালাও ভাবে হয়তো সেভাবে প্রশ্ন আসবে না, কিন্তু 2-4টা প্রকল্পের ডিজাইনার একটু খেয়াল করেন। প্রকল্প, সাম্প্রতিক সময়ে যে জিনিসগুলো একটু বেশি পরীক্ষায় আলোচনা হয়েছে, যেমন দেখেন মেট্রো রেলের যে লোগো আছে, সেই লোগোর ডিজাইনার কে?
আলী আহসান নিশান, আলী আহসান নিশান মেট্রো রেলের যে লোগো, এই মেট্রো রেলের লোগোর যে ডিজাইনার তার নাম হচ্ছে আলী আলী আহসান, আলী আহসান নিশান, আলী আহসান নিশান, আলী আহসান নিশান মেট্রো রেলের লোগোর ডিজাইনার এটা। আচ্ছা, এরপরে খেয়াল করেন এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটার ডিজাইনার, এটার স্থপতি আমরা জানি লারোস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 1980 সালে এটা হয়েছে, এটার স্থপতি হচ্ছে লারোস। কিন্তু এটার যে তৃতীয় টার্মিনাল আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনালটা আছে, হ্যাঁ বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল, বিমানবন্দরের কততম টার্মিনাল? তৃতীয় টার্মিনাল, যেটা বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনালটা আছে সেটার স্থপতিকে, এই তৃতীয় টার্মিনালের স্থপতিকে নাম হচ্ছে রোহানি বাহারিন, রোহানি বাহারিন, রোহানি বাহারিন, রোহানি বাহারিন। তৃতীয় টার্মিনালের স্থপতি হচ্ছে রোহানি বাহারিন, রোহানি বাহারিন। এরপরে কক্সবাজারে একটা যে স্টেশন হয়েছে, কক্সবাজার রেল স্টেশন, যেটা আমরা এটাকে সবচেয়ে সৌন্দর্য বর্ধিত স্টেশন বলছি, আইকনিক রেল স্টেশন বলি, সেই কক্সবাজার রেল স্টেশনের স্থপতির নাম কি? মোহাম্মদ ফয়েজুল্লাহ। কক্সবাজার রেল স্টেশন, কক্সবাজারে যে রেল স্টেশন আছে, সেই কক্সবাজার রেল স্টেশন, সেই কক্সবাজার রেল স্টেশনের স্থপতিকে মোহাম্মদ ফয়েজুল্লাহ, মোহাম্মদ ফয়েজুল্লাহ। কক্সবাজার রেল স্টেশনের স্থপতিকে মোহাম্মদ ফয়েজুল্লাহ। দেখেন সাম্প্রতিক সময়ে এইগুলো একটু আলোচনায় আসছে, একটু ভালো করে এই জিনিসগুলো দেখতে হবে, একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। দেখেন এবার আসেন, এই যে মেগা প্রকল্পগুলো আছে, মেগা প্রজেক্ট যেগুলো আছে, মেগা প্রকল্প বা মেগা প্রজেক্ট যেগুলো আছে, এর মধ্যে দেখেন একটা কর্ণফুলী টানেল আছে, কর্ণফুলী টানেল, তাই না? তো এই কর্ণফুলী টানেল আমরা তো দীর্ঘদিন ধরে নাম শুনলাম, শেখ মুজিবুর রহমান টানেল, এটা কর্ণফুলী নদীর তীরে আছে এই টানেলটা, কর্ণফুলী টানেল, যেটার আরেকটা নাম হলো ওয়ান সিটি টু টাউনস, কর্ণফুলী টানেল। হ্যাঁ কর্ণফুলী টানেল। টানেল থেকে যে জিনিসগুলো একটু দেখবেন, কর্ণফুলী টানেল থেকে, এই কর্ণফুলী টানেলটার আরেকটা নাম ওয়ান সিটি টু টাউনস। বললাম ওয়ান সিটি টু টাউনস। এখন ওয়ান সিটি টু টাউনস এটা আসলে কেন নিছে? ওই যে আমাদের চীনের যে সাংহাই নগরী আছে, সেই সাংহাই নগরী টু টাউনস ওয়ান সিটি নাম আছে, সেখান থেকে আমরা এটা গ্রহণ করেছি, ওয়ান সিটি টু টাউনস। আচ্ছা, এই যে টানেলটা আছে, এই টানেলটা কোন নদীর নিচ দিয়ে আছে? কর্ণফুলী নদীর নিচ দিয়ে আছে। তাহলে এই যে টানেলটা আছে, এটার দৈর্ঘ্য কত? এই টানেলটার দৈর্ঘ্য কত কিলোমিটার? 3.2 কিলোমিটার, 3.32 কিলোমিটার। এই টানেলটার দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার, 3.32 কিলোমিটার। আর এই টানেলের প্রস্থ হচ্ছে 10 মিটার। টানেলের প্রস্থ কত মিটার? প্রস্থ হচ্ছে 10 মিটার, প্রস্থ হলো 10 মিটার। প্রস্থ কত মিটার? প্রস্থ হচ্ছে 10 মিটার। আচ্ছা, এই টানেলের অর্থায়ন করছে চীন। কোন দেশ? চীন। টানেলের অর্থায়ন করেছে কোন দেশ? চীন। এবং বাংলাদেশ সরকার অর্থায়নে টানেলটা নির্মিত হচ্ছে। আচ্ছা, নির্মিত হয়েছে। এই টানেলের এই চীনের একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা তারা কি করেছে? রক্ষণাবেক্ষণ এবং নির্মাণে কাজ করেছে। সেই নামটা কি? চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি, চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি ছিল যেটা। তাহলে প্রশ্ন বিভিন্ন সময় আমরা দেখি কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত, কর্ণফুলী টানেল কবে উদ্বোধন করা হয়, কর্ণফুলী টানেল কোন সরকারের, এগুলো অনেক কথাবার্তা আসছে। এখন গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখবেন, দৈর্ঘ্য প্রস্থ এটা কোথায় আছে, কোন কোম্পানি বা কে সহায়তা করেছে, দৈর্ঘ্য প্রস্থ কে সহায়তা করেছে, আর্থিক অনুদান কে দিয়েছে, আর বিশেষ কয়েকটা জিনিস তথ্য একটু দেখবেন। আচ্ছা খেয়াল করেন, তাহলে এই টানেলটা এটা কাকে কাকে যুক্ত করছে? এই টানেলটা ওয়ান সিটি টু টাউনস যে বলছি, কোন পাশ থেকে কোন পাশ যুক্ত করেছে? চট্টগ্রামের আনোয়ারা থেকে পতেঙ্গা পর্যন্ত,
এটা যুক্ত করেছে কে আনোয়ারা থেকে পতেঙ্গা, চট্টগ্রামের আনোয়ারা, এই আনোয়ারা থেকে চট্টগ্রামের আনোয়ারা থেকে পতেঙ্গা পর্যন্ত যুক্ত হয়েছে, আনোয়ারা থেকে পতেঙ্গা, আনোয়ারা থেকে পতেঙ্গা পর্যন্ত এটা যুক্ত হয়েছে। আচ্ছা এইবার আসেন, হ্যাঁ এইবার আসেন খেয়াল করেন, এবার আমরা আলোচনা করি একটু যে আমাদের আইকনিক রেল স্টেশন যেটা আছে, কক্সবাজারে যে আইকনিক রেল স্টেশন আছে, তো এই কক্সবাজার আইকনিক রেল স্টেশনের নামটা কি? যেটার নাম হচ্ছে দোহাজারি রামু কক্সবাজার রেল প্রকল্প না, এই পুরো লাইনটা দোহাজারি হয়ে রামু হয়ে কক্সবাজার রেল প্রকল্প যেটা, তাই তো? তাহলে দেখেন দোহাজারি কক্সবাজার রেলপথ, দোহাজারি কক্সবাজার রেলপথ টপিক পাবেন বইয়ে, দোহাজারি 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 কক্সবাজার, দোহাজারি কক্সবাজার রেলপথ যেটা, তাহলে দোহাজারি কক্সবাজার রেলপথ, খেয়াল করেন মন দিয়ে শুনবেন। তাহলে এই প্রকল্পটা, এটার রেলপথের দৈর্ঘ্য কত কিলোমিটার? 111 কিলোমিটার, 101 কিলোমিটার। দোহাজারি কক্সবাজার রেলপথটার দৈর্ঘ্য হচ্ছে 101 কিলোমিটার। কত কিলোমিটার? 101 কিলোমিটার। অর্থাৎ এটা চট্টগ্রাম, এই চট্টগ্রামের দোহাজারি, এটা হচ্ছে সিটিজি, এই চট্টগ্রামের দোহাজারি থেকে এটা কক্সবাজার পর্যন্ত যুক্ত করেছে। তাহলে এটা যুক্ত করছে কাকে? চট্টগ্রাম এবং কক্সবাজারকে। এই দোহাজারি কক্সবাজারের যে রেলপথ আছে এটা কাকে যুক্ত করছে? এই সিটিজি প্লাস কক্সবাজারকে এটা যুক্ত করছে, সিটিজি প্লাস কক্সবাজারকে যুক্ত করলো। আচ্ছা এটার অর্থায়ন করছে কে? এডিবি, এশিয়ান উন্নয়ন ব্যাংক, যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ওকে, তাহলে দেখেন এই এই যে কক্সবাজার, এই ঢাকা টু কক্সবাজার একটা নতুন রেলও চালু হয়েছে, ঢাকা টু কক্সবাজার নতুন রেল চালু হয়েছিল না? তাহলে সেই নতুন রেলের নাম কি? কক্সবাজার এক্সপ্রেস, তাই না? কক্সবাজার এক্সপ্রেস। ঢাকা টু কক্সবাজারের যে রেল চালু হয়েছিল তার নাম কি? কক্সবাজার এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, ঢাকা টু কক্সবাজার এক্সপ্রেস। অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 480 কিলোমিটার, তাই না? তাহলে এই 480 কিলোমিটার পথ অতিক্রম করবে যেই রেলপথ দিয়ে, তার নাম হচ্ছে কক্সবাজার, কক্সবাজার এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস। ওকে, আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন এই জায়গাটা ক্লিয়ার হয়েছে নাকি? না ঠিক হয়ে যাবে? বাঘ আসে, হ্যাঁ বাঘ আসলে ঠিক হয়ে যাবে, বাঘ ঠিক হয়ে যাবে, বাঘ ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, বাঘ ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। একটু আমাকে বলেন, একটু আমাকে বলেন, একটু আমাকে বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? তাহিরা তাহি বলছে এত কিছু কিভাবে মনে রাখবো? মনে রাখলে পরীক্ষা অ্যাডমিশনে পারবেন, নাহলে পারবেন না। কিভাবে মনে রাখবেন? কিভাবে? বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। বারবার পড়তে হবে আপনাকে, একটা টপিক বারবার পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে। এই লাইভটা কখন শুরু হয় একটু বলবেন? মেজিকে পেজ থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়, অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়, অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় সন্ধ্যা 6:30। ওকে, আমার ফোনে ফোন দিলে বাঘ চলে আসে। ওকে, আমরা পৃষ্ঠা আলোচনা করছি 21 পেজ, 21 পেজ নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা এরপরে আসেন তো, দেশের প্রথম আইকনিক রেল স্টেশন আছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন। তারপরে দেশের প্রথম একমাত্র এলিফ্যান্ট ওভারপাস লোহাগড়ায়, দেশের একমাত্র এলিফ্যান্ট ওভারপাস লোহাগড়ায়। মিরাজুল ইসলাম ওপি, মিরাজুল ইসলাম ওপি কমেন্ট করেছে আই লাভ ইউ। এটাই বাস্তব, বন্ধু মানুষ আমার, বন্ধু মানুষ, মিস ইউ টু ব্রাদার। বন্ধু ক্লাসটা করো তুমি, হ্যাঁ চাকরি পরীক্ষার জন্য। আচ্ছা দেখেন তো, দেখেন পদ্মা সেতু, এবার আসেন পদ্মা সেতু। পদ্মা সেতু খেয়াল করেন, পদ্মা সেতু নিয়ে বিগত সময়ে অনেক প্রশ্ন আসছে, সরকারের একটা বিরাট অবদান পদ্মা সেতু। তো পদ্মা সেতু নিয়ে যে জিনিসগুলো একটু দেখবেন, পদ্মা সেতু নিয়ে যেটা দেখবেন যে এর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। পদ্মা সেতু, পদ্মা সেতু দৈর্ঘ্য কত কিলোমিটার? পদ্মা ব্রিজ না,
পদ্মা সেতু, তাহলে এই পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য, হ্যাঁ। আচ্ছা, এই পদ্মা সেতুর সংযোগকারী জেলা, প্রত্যক্ষ সংযোগ করেছে এরকম জেলা হলো 3টা: মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর। মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর প্রত্যক্ষ একসাথে এই করেছে। আর ভূমিকম্পের সহনীয় মাত্রা হচ্ছে 9 রিক্টার স্কেল। ভূমিকম্পের সহনীয় মাত্রা 9 রিক্টার স্কেল। একটু দাগ দিতে পারেন এই লাইনগুলো যেগুলো বলছি। ওকে, আচ্ছা, এরপরে আসেন পদ্মা সেতু। দেখেন পদ্মা সেতু উদ্বোধন, সেটা 2022 সালে উদ্বোধন হয়েছে। এটা নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। এখন আর এটা নিয়ে সে উদ্বোধন কবে হয়েছে এটা নিয়ে আর প্রশ্ন আসার সম্ভাবনা নাই। আচ্ছা, এরপরে মেট্রো রেল। একটু মেট্রো রেলের এই জায়গাটা দাগ দিবেন, আমি একটু বলে দেই। মেট্রো রেল লাইন, মেট্রো রেল লাইন, হ্যাঁ, রেল লাইন। দেখেন বাংলাদেশের প্রথম মেট্রো রেল লাইনের নাম হচ্ছে এমআরটি লাইন 6। এমআরটি লাইন 6, এমআরটি লাইন 6। দেশের প্রথম পাতাল রেল লাইন হবে এমআরটি লাইন 1। এমআরটি মানে হচ্ছে এমআরটি, এমআরটি মানে কি একটু বলবেন আমাকে? এমআরটি ম্যাস র্যাপিড ট্রানজিট, এমআরটি ম্যাস র্যাপিড ট্রানজিট। আচ্ছা, এরপরে এমআরটি 6 যেটা, এটাতে এমআরটি 6 যেটা, এই এমআরটি 6 লাইন যেটা, এটা নিয়ে 2-4টা তথ্য একটু দেখে রাখবেন। সেটা কি? এমআরটি লাইন 6 যেটা, সেটা হচ্ছে আগারগাঁও থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যে লাইনটা আছে, সেই লাইনের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 2টা দৈর্ঘ্য দেওয়া আছে। এটা একটু ভালো করে দেখবেন যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত 21.26 কিলোমিটার, আর টোটাল মোট দৈর্ঘ্য হচ্ছে 21.26 কিলোমিটার। আচ্ছা, দেশের প্রথম নারী ট্রেন চালককে, মেট্রো রেলের প্রথম চালকের নাম হচ্ছে মরিয়ম আফিজা। এটাও পরীক্ষায় প্রশ্ন আসছে কিন্তু বিগত সময়ে, হ্যাঁ, মরিয়ম আফিজাকে নিয়ে। আচ্ছা, এরপরে আসেন দেশের প্রথম পাতাল রেল যেটা, মোট দৈর্ঘ্য হবে 31.241 কিলোমিটার। শুধু এতটুকু দেখে রাখেন। আচ্ছা, এরপরে সাম্প্রতিক সময়ে আমাদের যে যমুনা রেল সেতু আছে, এটাকে আগে বঙ্গবন্ধু সেতু বলা হতো, আমরা বলতাম যমুনা ব্রিজের উপরে, নাম পরিবর্তন করা হয়েছে। সো এটা একটু দেখবেন যে নদীতে যমুনা সেতু আছে, যমুনা নদীর উপরে আছে, এটা দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার, ডুয়েল গেজ ট্রাবল ট্যাক এটা। তাহলে যমুনা রেল সেতুর দৈর্ঘ্য, এটা বিভিন্ন সময়ে পরীক্ষায় এসছে, দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। আচ্ছা, এরপরে আসেন মাতারবাড়িতে প্রথম গভীর সমুদ্র বন্দর। গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু বলে দেই, এই জায়গাটা থেকে কি দেখতে পারেন। মাতারবাড়ি, দেখেন মাতারবাড়ি আছে কোথায়? কক্সবাজারে, তাই না? মাতারবাড়ি, তো এই মাতারবাড়ি কক্সবাজার, যেখানে মহেশখালী উপজেলাতে আছে, এটা মহেশখালীতে। এই মহেশখালী কিন্তু আবার বাংলাদেশের একমাত্র আবার কি বলে এটাকে, মানে পাহাড়ি দ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ নাম হচ্ছে মহেশখালী দ্বীপ। সেখানে কিন্তু আদিনাথের মন্দির আছে। কি বললাম? আদিনাথের মন্দির আছে মহেশখালী। আদিনাথের মন্দির, কিসের মন্দির? আদিনাথের মন্দির আছে এই মহেশখালীতে। আচ্ছা, এই মহেশখালীতে যে গভীর সমুদ্র বন্দর আছে, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়িতে এটা আছে। এরপরে এইটার চ্যানেলের দৈর্ঘ্য হচ্ছে 14.3 কিলোমিটার। এটাকে অর্থায়ন করছে জাইকা, জিআইসিএ, জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি, হ্যাঁ, জাইকা। পৃথিবী, দেখেন বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা দেয় যে দেশ, তার নাম হলো জাপান। বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা দেশ যে দেশ, নাম হলো জাপান। আর সবচেয়ে বেশি কি বলে এটাকে, ঋণ মানে সহায়তাকারী সংস্থা যেটা জাপানের, তার নাম হচ্ছে জাইকা। কি নাম? জাইকা। আপনারা একটু যদি দ্রুত মেহেরজিকে সাজেশনটা কালেক্ট করে ফেলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমি তো রেগুলার ক্লাস নিব বলেছি, রেগুলার। আমরা সাম্প্রতিক ক্লাস অল্প অল্প করে নিচ্ছি, কিন্তু আমাদের যখন টপিক ভিত্তিক ক্লাসে যাব, ম্যারাথন ক্লাসে ঢুকবো 37 পেজ থেকে, ম্যারাথন ক্লাস হবে 37 পেজ থেকে, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ম্যারাথন ক্লাস হবে। 37 পেজে আছে বাংলাদেশ বিষয়াবলী। এই বাংলাদেশ বিষয়াবলীর ক্লাস হবে ম্যারাথন। এটা অ্যাটলিস্ট 6 ঘন্টা হবেই, যে কোনো অ্যাট এনি কস্ট 6 ঘন্টা ক্লাস নিব আমি ইনশাআল্লাহ, ম্যারাথন ক্লাসগুলো। সো এগুলো করবেন, শেষ মুহূর্তের রিভিশন। আচ্ছা, এরপরে আসেন
মাতারবাড়ি নিয়ে আলোচনা করলাম, তো এটা 2026 সালে এটা চালু হবে। এরপরে 23 পৃষ্ঠায় একটা বক্স আছে, একটু খেয়াল করবেন। 23 পৃষ্ঠায় একটা বক্স আছে যে কোন দেশ কোনটাকে সহায়তা করেছে, হ্যাঁ, কোন প্রকল্পকে সহায়তা করেছে। একটু এই জায়গাটা একটু দাগ দিয়ে এটা দেখে নেবেন, এটা একটু দাগ দিয়ে এই জায়গাটা দেখে নেবেন। ওকে, এরপরে আসেন বাংলাদেশের কয়েকটা বিদ্যুৎ প্রকল্প নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু বিদ্যুৎ প্রকল্প, পৃষ্ঠা নাম্বার 23, পৃষ্ঠা নাম্বার 23, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু বিদ্যুৎ প্রকল্প। বিদ্যুৎ প্রকল্প দেখেন, বিদ্যুৎ প্রকল্প আমরা আলোচনা করি মাতারবাড়ি, হ্যাঁ, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, যেটা মাতারবাড়ি কোথায় আছে? কক্সবাজারে, 1200 মেগাওয়াট। এটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে বাংলাদেশের একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে মাতারবাড়ি। কি বাড়ি? মাতারবাড়ি, হ্যাঁ, মাতারবাড়ি, মাতারবাড়ি কক্সবাজার, মাতারবাড়ি, মাতারবাড়ি কক্সবাজার বিদ্যুৎ কেন্দ্র, যেটা এটা 1200 মেগাওয়াট বিদ্যুৎ, 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা করবে। এটা কয়লা ভিত্তিক। এই মাতারবাড়ি কি কয়লা ভিত্তিক? প্রশ্ন হতে পারে এই সময়ে নিচের কোনটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এরকম ভাবে, বা নিচের কোন বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার করা হচ্ছে, এইভাবে প্রশ্ন হবে। সো মাতারবাড়ি কি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এরপরে আসেন রামপাল, বাগেরহাটের রামপালে, এই যে বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে, এটাও একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এটাও কি কয়লা, এটাও কি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লা, রামপাল বিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এটা 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, 1320। এরপরে আসেন পায়রা, পায়রা কোথায় আছে? পটুয়াখালীতে আছে না পায়রা? পায়রা, পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? পটুয়াখালীতে। এই পায়রা বিদ্যুৎ কেন্দ্র এটাও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। পায়রা এটাও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। উৎপাদন ক্ষমতা কত? পায়রা 1320 মেগাওয়াট। কত মেগাওয়াট? 1320 মেগাওয়াট, 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা, 1320। আচ্ছা, এবার আসেন আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর গতদিন আলোচনা করেছিলাম। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি হচ্ছে দুইটা। চুল্লি কয়টা? দুইটা। একটায় 1200 মেগাওয়াট, আরেকটায় 1200 মেগাওয়াট। অর্থাৎ টোটাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। চুল্লি 1-এ 1200, চুল্লি 2-এ 1200। আচ্ছা, এরপরে বললাম এইটা, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি ব্যবহার করছে? ইউরেনিয়াম, ইউরেনিয়াম ব্যবহার করছে। হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদনে কি ব্যবহার করে? ইউরেনিয়াম ব্যবহার করে। কি ব্যবহার করে? ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে, ইউরেনিয়াম ব্যবহার করে। আচ্ছা দেখেন, আমাকে একটু বলেন তো বাংলাদেশের ইউরেনিয়াম পাওয়া গেছে, বাংলাদেশে, বাংলাদেশে ইউরেনিয়াম, বাংলাদেশে ইউরেনিয়াম পাওয়া গেছে, বাংলাদেশে ইউরেনিয়াম পাওয়া গেছে কোন পাহাড়ে? একটু কমেন্ট করে জানান তো, বাংলাদেশে ইউরেনিয়াম পাওয়া গেছে কোন পাহাড়ে? 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 কুলাউড়া পাহাড়। নুজা বলছেন কুলাউড়া পাহাড়, কুলাউড়া পাহাড়, ঈশ্বরদী, পাবনা। ইউরেনিয়াম পাওয়া গেছে, ইউরেনিয়াম পাওয়া গেছে কোন পাহাড়ে? কুলাউড়া পাহাড়। কোন পাহাড়ে পাওয়া গেছে? কুলাউড়া পাহাড়ে। কুলাউড়া পাহাড়টা কোথায় আছে? একটু আমাকে কমেন্ট করে জানান, কুলাউড়া পাহাড়টা কোথায় আছে? কুলাউড়া পাহাড়টা কোথায় আছে? কুলাউড়া পাহাড় আছে কোথায়? মৌলভীবাজার, তাই তো? মৌলভীবাজারে। আচ্ছা, বিদ্যুৎ প্রকল্প, এবার আমরা একটু আলোচনা করব দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ প্রকল্পগুলো নিয়ে একটু আলোচনা করে দেই। গুরুত্বপূর্ণ জিনিস, পায়রা, পায়রা। তাহলে এই যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা আছে, এটা আছে কোথায়? পায়রা, এটা আছে অ্যাকচুয়ালি কলাপাড়া। কোথায়? কলাপাড়া। এই কলাপাড়াটা কোথায় ভাই? পটুয়াখালী। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কলাপাড়া, পটুয়াখালী। কলাপাড়া কোথায়? পটুয়াখালীতে। কলাপাড়া, পটুয়াখালী। কি করে এটা? কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, তাই না? তাহলে এটা সহায়তাকারী দেশ। এই পায়রাকে সহায়তা করেছে কোন দেশ? চীন। পায়রাকে সহায়তা করেছে কোন দেশ? চীন। তাহলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের সহায়তাকারী দেশ কোনটা? চীন। কোন দেশ? চীন। তাহলে দেখেন, সবচেয়ে বড় মানে যে তাপবিদ্যুৎ কেন্দ্র যদি বলেন, এই সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের একটা হচ্ছে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা?
এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। তো খেয়াল করেন, এই যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে কয়লাটা আছে, এই কয়লা আমরা কোত্থেকে আনি, আমদানি করি কোত্থেকে? আমদানি করি ইন্দোনেশিয়া থেকে। তাহলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে কয়লাটা আমরা আনি, কোথা থেকে আনি? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে এটাকে আমদানি করা হয়। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা কোন দেশ থেকে আমদানি করা হয়? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। আচ্ছা, খেয়াল করেন, এই এই কয়টা জিনিস একটু দেখতে হবে যে পায়রা কোথায় আছে, এটা কি নিয়ে কি উৎপাদন, মানে উৎপাদন করে, কোনটা উৎপাদন করে, কোন দেশ সহায়তা করেছে এটাকে, আর এটার অবস্থান কোথায় আছে, এটা দেখতে হবে। আচ্ছা, এরপরে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেটা হ্যাঁ রামপালে, যেটাকে আমরা মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলি, হ্যাঁ রামপাল বিদ্যুৎ কেন্দ্র। তাহলে এই যে মৈত্রী সুপার পাওয়ার থার্মাল প্ল্যান্ট যেটা রামপালে, এটা কিন্তু 2022 সালে সে প্রথম উৎপাদন শুরু করেছে, হ্যাঁ মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা। তো দেখেন, এই যে যেটা রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা আমাদের সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রামপাল, এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন থেকে সুন্দরবন থেকে কত কিলোমিটার? 14 কিলোমিটার দূরে। সুন্দরবন থেকে কত কিলোমিটার দূরে? 14 কিলো, মাত্র 14 কিলোমিটার বা 11 মাইল। 14 কিলোমিটার বা 11 মাইল দূরে। যার কারণেই কিন্তু সুন্দরবনের ঐতিহ্যটা নষ্ট হচ্ছে, তাই না? সুন্দরবনের ঐতিহ্য নষ্ট হচ্ছে। তাহলে এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটাকে আমরা বলি মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটার উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক উৎপাদন ক্ষমতা। এটা কোন নদীর তীরে? পশুর নদীর তীরে। প্রশ্ন যদি আসে কোন নদীর তীরে, এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে? পশুর নদীর তীরে। পশুর নদী কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদীর তীরে অবস্থিত। পশুর নদীর তীরে অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এরপরে আসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, এটা হচ্ছে দেশের সবচেয়ে ব্যয়বহুল, তাই না? আমরা জানি রূপপুর ঈশ্বরদী আছে, ঈশ্বরদী পাবনা। তাহলে এই যে পাবনার কোথায়? ঈশ্বরদী। পাবনায় ঈশ্বরদী, পাবনার ঈশ্বরদীতে আছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। চুল্লি 1-এ 1200, চুল্লি 2-এ 1200। একটু আমাকে প্রশ্ন করেন তো, এই যে বিদ্যুৎ কেন্দ্রটা আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটার আয়ুষ্কাল কত? এটার আয়ুষ্কাল কত? এটার আয়ুষ্কাল হলো 50 বছর। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল কত বছর? 50 বছর। কত বছর ব্রাদার? 50 বছর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল কত বছর? 50 বছর। কত বছর? 50 বছর। কত বছর ব্রাদার? 50 বছর। আচ্ছা, এইখানে সহায়তা করেছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সহায়তাকারী দেশ কোনটা? অনেকবার আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সহায়তাকারী দেশ কোনটা? রাশিয়া। কোন দেশ সহায়তা করেছে? রাশিয়া। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবার প্রশ্ন আসলো, রাশিয়ার পারমাণবিক সংস্থার নাম কি? রেসাটম। তাহলে রাশিয়ার পারমাণবিক সংস্থার নাম কি? রেসাটম যে দেশের পারমাণবিক সংস্থা, রাশিয়া, তাই না? পারমাণবিক বিদ্যুৎ সংস্থা আছে রাশিয়া। তাহলে এটাও কিন্তু পরীক্ষায় আসছে। তাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহায়তা করেছে রাশিয়া। পাবনার ঈশ্বরদীতে আছে, উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। চুল্লি 1 থেকে 1200, চুল্লি 2 থেকে 1200। আচ্ছা, চুল্লি 2 থেকে কবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে একটু বলেন তো? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি 2 থেকে একজন কমেন্ট করছে, ব্রাদার ভ্যাসলিন বেশি হয়ে গেছে। তাতে আপনার কি? ঠোঁট আমার, চেহারা আমার, আপনার কি ভাই? আমার ঠোঁট ফাটলে আপনি কষ্ট নেবেন? চিকিৎসা করবেন? কি সব যে কমেন্ট করেন না মাঝে মাঝে, আমি তো বুঝি না আপনি জব ক্যান্ডিডেট না অ্যাডমিশন ক্যান্ডিডেট। মাঝে মাঝে খুব পচাইতে ইচ্ছে করে, খুব। আপনি যদি মেয়ে মানুষ হইতেন তাহলে একটা কথা হইতো যে মেয়ে মানুষ কমেন্ট করছে, মনে হয় আমাকে ভালো লাগতেছে, তা আপনি কেন করেন? বুঝি না তো। হাসিও পায় না, আমার হাসিও পায় মাঝে মাঝে। আমাকে মেকআপ বেশি হয়েছে নাকি এই ভ্যাসলিন বেশি হয়েছে এটা আপনি জানে কি করবেন? আমার কণ্ঠ দিয়ে সাউন্ড বের হচ্ছে কিনা ওটা দেখেন।
বুঝতে পারলাম? পরিবেশ নষ্ট করেন না প্লিজ, পরিবেশ নষ্ট করবেন না, পরিবেশ নষ্ট করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আসেন। আচ্ছা, কি বললাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওকে, এবার আসেন, তাহলে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তো এটাকে আমাকে বলেন 2027 মানে কত সালে, চুল্লি থেকে কত সালে জাতীয় গ্রিডে যুক্ত হবে? চুল্লি নাম্বার 2, এই 2 থেকে কত সালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আমাকে বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর চুল্লি 2 থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে কত সালে? কত সালে একটু আমাকে বলেন, আমাকে বলেন, আমাকে বলেন কত সালে? 2025 সালে, 2025 সালে, 2025 সালে, কত সালে? 2025 সালে, 2025 সালে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখেন আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 23, পৃষ্ঠা 23 পর্যন্ত ডান। হ্যাঁ, 23 পর্যন্ত ডান। আচ্ছা, এখানে আরেকটা লাইন দেওয়া আছে যে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া জ্বালানি হিসেবে ইউরেনিয়াম হস্তান্তর করেছে 5 অক্টোবর 2023 সালে। এই লাইনটা একটু দাগ দিয়ে রাখতে পারেন। বাংলাদেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে বরিশালে, দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে বরিশালে। দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় হবে? বরিশাল, বরিশাল, বরিশাল। দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে বরিশাল। এরপরে আসেন মাতারবাড়ি, মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, একদম লাস্টের দিকে আছে। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, একটু এই জিনিসটা একটু দেখে নেন। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট, উপাদান হচ্ছে কয়লা, সহযোগিতা করেছে জাপান। এই দুইটা তথ্য দেখবেন। মাতারবাড়ি, মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। আসেন, আমাকে একটু বলেন 23 পর্যন্ত ক্লিয়ার কিনা? 20 to 23, 20 পৃষ্ঠা থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত ক্লিয়ার? 20 পেজ থেকে 23 পেজ পর্যন্ত ক্লিয়ার কিনা? 20 পেজ থেকে 23 পেজ পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, যদি ক্লিয়ার হন তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটাই আলোচনা করব এই মুহূর্তে। 20 to 23 ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। যদি ক্লিয়ার হন তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেটা হলো দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, পরিকল্পনা, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা। খেয়াল করেন, এই দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হচ্ছে 20 বছর। মেয়াদ কত বছর? দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হচ্ছে 20 বছর। মেয়াদ কত বছর ব্রাদার? মেয়াদ হচ্ছে 20 বছর। এটা 2021 সাল থেকে শুরু হয়ে 2041 সালে এই দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনাটা চলবে। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, কি বললাম? দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা। আর এই দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার একটাই স্তর ছিল রূপকল্প 2041, যেটাকে আমরা রূপকল্প 2041 আমরা বলতেছি, তাই না? 41 শেখ হাসিনা সরকার যেটা নিয়ে আলোচনা খুব করলো, তাই না? আচ্ছা, এই দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এর মধ্যে চ্যালেঞ্জ হলো 15টা। অনেকগুলো চ্যালেঞ্জ নিয়েছে। এই চ্যানেল কয়টা? চ্যালেঞ্জ হচ্ছে 15টা চ্যালেঞ্জ আছে। এর মধ্যে একটা বলছে দারিদ্রতার হার কমাবে 3% নিচে। এই দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী দারিদ্রতার হার, দারিদ্রতার হার কমবে কত শতাংশ? 3% নিচে। দারিদ্রতার হার কম কততে নিয়ে আসবে? 3% নিয়ে আসবে, 3% নিচে নিয়ে আসবে। আর বলছে জিডিপি প্রবৃদ্ধির হার বাড়বে। জিডিপি, এই জিডিপি প্রবৃদ্ধির হার, জিডিপি প্রবৃদ্ধির হার, এই জিডিপির প্রবৃদ্ধির হার বাড়বে। হার বেড়ে কত দাঁড়াবে? 9.9%, 9.9%। জিডিপি প্রবৃদ্ধির হার বাড়বে 9.9%। তাহলে প্রশ্ন আসছে বিভিন্ন সময় যে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কত বছর? মেয়াদ কত সাল থেকে কত সাল? কত সাল থেকে কত সাল? দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব এলডিসি, এলডিসি, এলডিসি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আলোচনা। এলডিসি, দেখেন এলডিসি মানে কি? লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি। এলডিসি এর বাংলাটা কি? লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি। এলডিসি মানে কি? লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি। আচ্ছা, খেয়াল করেন, এখন এলডিসি
এলডিসি ভুক্ত দেশ আসলে কোনগুলা, এটা বুঝবো কিভাবে? এলডিসি ভুক্ত দেশ হতে হলে কয়েকটা জিনিস লাগবে, যেমন গড় আয়ু 50 বছরের নিচে লাগবে। যেই দেশগুলা এলডিসি ভুক্ত দেশ, একটু মন দিয়ে শোনেন, এই যেই সকল দেশগুলা এলডিসি ভুক্ত দেশ, এলডিসি ভুক্ত দেশ, যে সকল দেশ হচ্ছে এলডিসি ভুক্ত দেশ, এই দেশগুলোর গড় আয়ু কত? 50 বছরের নিচে। গড় আয়ু, এদের গড় আয়ু হচ্ছে, গড় আয়ু হলো 50 বছরের নিচে। হ্যাঁ, 50 বছরের নিচে গড় আয়ু, 50 বছরের নিচে গড় আয়ু, এলডিসি ভুক্ত দেশ। আর মাথা পিছু জিডিপি তাদের 900 মার্কিন ডলারের নিচে। মাথা পিছু কি বললাম? মাথা পিছু গড় আয়ু, তাহলে গড় মানে কি বলে? মাথা পিছু ইনকাম। হ্যাঁ, তাহলে মাথা পিছু জিডিপি কত? মাথা পিছু জিডিপি, মাথা পিছু জিডিপি, এই মাথা পিছু জিডিপি হচ্ছে 900 মার্কিন ডলার। 900 মার্কিন ডলার, হ্যাঁ 900 মার্কিন ডলার। তাহলে এই 900 মার্কিন ডলারের নিচে হইতে হবে। আরেকটা বলছে যে অর্থমুখী মানে অর্থনীতিতে তাদের বহুমুখিতা থাকবে না এই সকল দেশগুলা। হ্যাঁ, অর্থনৈতিক বহুমুখীকরণ যেটা, এটার অভাব থাকবে, অর্থনীতির ডাইমেনশন থাকবে না। তো এরকম এরকম এই এই শর্তগুলো যে দেশগুলো ফিল আপ করে সেগুলোকে আমরা বলি এলডিসি ভুক্ত দেশ। কি বলি? এলডিসি ভুক্ত দেশ। তাহলে বর্তমানে পৃথিবীতে এলডিসি ভুক্ত দেশ আছে 44টা। কয়টা? এই এলডিসি ভুক্ত দেশ বর্তমানে কয়টা ব্রাদার? 44টা। কয়টা দেশ? 44টা। এলডিসি ভুক্ত দেশ কয়টা? 44টা। কয়টা দেশ ভাই? 44টা। এলডিসি ভুক্ত দেশ কয়টা? 44টা। আচ্ছা, এবার আসেন তো বাংলাদেশ এলডিসি ভুক্ত হইছে কবে? 1975 সালে। বাংলাদেশ এলডিসি ভুক্ত কবে হয়েছে? 1975 সালে। তাহলে বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় 1975 এ। কবে হয়েছে? 1975 এ। বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় কত সালে? 1975 এ। তখন তো গড় আয়ু কম ছিল, আমাদের জিডিপি কম ছিল, তখন এলডিসি ভুক্ত হয়ে যায়। আচ্ছা, এখন এই এলডিসি থেকে বাংলাদেশ যে বের হবে, এলডিসি থেকে বাংলাদেশ বের হবে কবে? এলডিসি ভুক্ত দেশ থেকে, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ কবে বের হবে? 2026 সালের 24 নভেম্বর। তাহলে এই এলডিসি থেকে বিডি বের হবে, বাংলাদেশ বের হবে। এলডিসি থেকে বাংলাদেশ বের হবে কত সালে? 2026 সালে। কত সালে? 2026 সালে নভেম্বর মাসের 24 তারিখ। নভেম্বর মাসের কত তারিখ? 24 নভেম্বর। তাহলে এলডিসি থেকে বাংলাদেশ বের হবে 2026 সালের 24 নভেম্বর। 26 সালের কি? 24 নভেম্বর। 24 নভেম্বর, 24 নভেম্বর, 26 সালের 24 নভেম্বর। তাহলে এবার আমাকে বলেন, আমাকে বলেন, আমাকে বলেন এলডিসি থেকে এখনো পর্যন্ত, এলডিসি থেকে 2024 সালে কয়টা দেশ বের হয়েছে? 2024 সালে এলডিসি থেকে বের হয় কোন দেশ? 2024 সালে এলডিসি থেকে বের হয় কোন দেশ? 2024 সালে এলডিসি থেকে বের হয়েছে কোন দেশ? 2024 সালে এলডিসি, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে বের হয়েছে কোন দেশ? 2024 সালে এলডিসি থেকে বের হয়েছে কোন দেশ? এরকম একটা দেশের নাম হচ্ছে সাও টোমে এন্ড প্রিন্সিপো, তাই না? অর্থাৎ 13 ডিসেম্বর 2024 সালে। তাহলে এই যে সাও টোমে এন্ড প্রিন্সিপো 13 ডিসেম্বর 2024 সালে সে এলডিসি থেকে বের হয়। 2024 সালে সর্বশেষ এলডিসি থেকে বের হয় যে দেশ, তার নাম হচ্ছে সাও টোমে এন্ড প্রিন্সিপো। সাও টোমে এন্ড প্রিন্সিপো, সাও টোমে এন্ড প্রিন্সিপো 2024 সালে এলডিসি থেকে বের হয়ে যায়। তাহলে প্রশ্ন আসতে পারে সর্বশেষ এলডিসি থেকে বের হয় কোন দেশ? সাও টোমে এন্ড প্রিন্সিপো। সর্বশেষ এলডিসি থেকে বের হয় কোন দেশ? সাও টোমে এন্ড প্রিন্সিপো। হ্যাঁ, ঠিক আছে, সাও টোমে এন্ড প্রিন্সিপো। আচ্ছা, এখন এলডিসি থেকে যে বের হবে, এই এলডিসি থেকে বের হওয়ার জন্য ওই সকল দেশগুলোকে কিছু শর্ত ফিল আপ করতে হবে। 3টা শর্ত। কি কি? একটা হলো মাথাপিছু যে আয়, যেটা গ্রোস ন্যাশনাল ইনকাম, যেটা মাথাপিছু আয়, সেটা বাড়াইতে হবে। মানব সম্পদের যে সূচক আছে সেটাতে, এই সূচকে বৃদ্ধি থাকতে হবে। এবং অর্থনৈতিক ভঙ্গুরতা যেটা, সে অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক যেটা, সেটাতে মানে নিচে থাকতে হবে। অর্থনৈতিক ভঙ্গুরতার দিক থেকে কম থাকতে হবে, মানব সম্পদে বেশি থাকতে হবে, মাথাপিছু আয় বেশি থাকতে হবে। তাহলে এলডিসি থেকে বের হওয়ার শর্ত কয়টা? 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা।
কি বললাম, এলডিসি থেকে বের হওয়ার শর্ত কয়টি ব্রাদার? তিনটি শর্ত। এলডিসি থেকে বের হওয়ার শর্ত হচ্ছে তিনটা। এক নম্বর শর্ত কি, মাথাপিছু আয় যেটা, তো এই মাথাপিছু আয় বাড়তে হবে, অর্থাৎ 1230 মার্কিন ডলার হলেই মাথাপিছু আয় যেটা, আমি একটু লিখি ভালো করে তাহলে বুঝবেন। মাথাপিছু আয়, এই মাথাপিছু আয়টা 1230 মার্কিন ডলার। হ্যাঁ, এর মানদণ্ড হচ্ছে 1230 মার্কিন ডলার যদি হয় তাহলে এলডিসি ভুক্ত সে বের হইতে পারবে। এর বেশি হইতে হবে, 1230 বা তার বেশি যদি হয় তাহলে সে এলডিসি থেকে বের হতে পারবে। আচ্ছা, এরপরে বলছে যে মানব সম্পদ যে সূচক, সে মানব সম্পদ সূচক এর একটা মানদণ্ড, সেটা বেশি হতে হবে, মানে 66 এর কাছাকাছি। এরপরে কি, এই মানব সম্পদ সূচকে এসে 66 বা এর বেশি হতে হবে মানব সম্পদ সূচকে তার অবস্থান, মানব সম্পদ সূচকে। আরেকটা শর্ত হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা থাকা যাবে না। এই অর্থনৈতিক ভঙ্গুরতা থাকা যাবে না, থাকলে কি এলডিসি তে হতে পারে, অর্থাৎ এটা 32 এর নিচে থাকতে হবে। এখন কোনো একটা দেশ যদি এই তিনটা শর্তের যে কোনো দুইটা পূরণ করে, তাহলে তার মাথাপিছু আয় দ্বিগুণ হলেও এলডিসি ভুক্ত হতে পারবে। খেয়াল করেন, যদি কোনো একটা দেশ এই তিনটা শর্তের যে কোনো দুইটা ফিল আপ করে ফেললো, তাহলে সেই দেশগুলো কি হবে, এলডিসি মুক্ত হতে পারবে, এলডিসি থেকে বের হতে পারবে। তাহলে দেখেন, বাংলাদেশ এই তিনটা শর্তই পূরণ করেছে, করে এলডিসি থেকে বাংলাদেশ মুক্ত হয়ে যাবে, বের হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন কোন একটা দেশ যদি ধরেন বাংলাদেশ এলডিসি থেকে যদি বের হয়ে যায়, বাংলাদেশ যদি এলডিসি থেকে বের হয়, তাহলে তার কিছু সুবিধা সে হারিয়ে ফেলবে, কিছু সুবিধা, যেমন জিএসপি সুবিধা, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স আছে না, এই জিএসপি সুবিধা সে মানে পাবে না, কপিরাইট সুবিধা পাবে না। হ্যাঁ, এবং সহজ শর্তে যে ঋণ নেয় বাংলাদেশ, সে ঋণগুলো আর সে পাবে না, সহজ শর্ত। তাহলে প্রশ্ন আসবে যে এলডিসি থেকে বাংলাদেশ যদি মুক্ত হয়, বের হয়ে যায়, এলডিসি থেকে যদি বাংলাদেশ বের হয়ে যায়, তাহলে কয়টা মানে শর্ত সে হারাবে, মানে কয়টা সুবিধা সে হারাবে। একটা হচ্ছে জিএসপি সুবিধা, প্রশ্ন বিভিন্ন সময় আসছে, জিএসপি মানে কি, জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স। আচ্ছা, এরপরে কপিরাইট সুবিধা সে হারাবে, সহজ শর্তে সে যে ঋণ নেয়, সে ঋণ সে আর পাবে না, সহজ শর্তে ঋণ পাবে না। তাহলে তিনটা সুবিধা বাংলাদেশ হারাবে এলডিসি থেকে। আচ্ছা, তাহলে বাংলাদেশ এলডিসি থেকে 26 সালে বের হবে, আর এলডিসি থেকে 27 সালে বের হবে যে দেশ, তার নাম হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ। লিখে রাখতে পারেন, 2027 সালে এলডিসি থেকে বের হয়ে যাবে সলোমন দ্বীপপুঞ্জ। 27 সালে বের হবে সলোমন দ্বীপপুঞ্জ। ওকে, পৃষ্ঠা 24 নম্বর পৃষ্ঠা আলোচনা করছিলাম এলডিসি নিয়ে, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা এলডিসি নিয়ে। বলেন ডান কিনা, আমাকে একটু বলবেন, বলেন ডান কিনা। ওকে, আমরা তাহলে 24 পৃষ্ঠায় আলোচনা করতে চাই। 24 পৃষ্ঠা না কত পৃষ্ঠা, 25 পৃষ্ঠা নিয়ে আলোচনা করতে চাই। পৃষ্ঠা 25। তাহলে এবার পেজ 25 এ আসেন। 25। ওকে, ডান, পৃষ্ঠা ডান। গার্জিন ঋতু, থ্যাংক ইউ গার্জিন ঋতু। আপনাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। আমি আবারও বলছি, মিহির থেকে ফাইনাল সাজেশনের উপরে যারা আমার ক্লাসগুলো করে যাবেন, এটা একটা হিস্ট্রি ক্রিয়েট হয় প্রতি বছর। এটা প্রতি বছর হিস্ট্রি ক্রিয়েট হয়। অলরেডি আমি হিস্ট্রি ক্রিয়েট করে অলরেডি দেখালাম আপনাদেরকে যে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদে কতগুলো কমন ছিল এবং কিভাবে কমন ছিল, যদিও চারুকলার জন্য আমাদের বই না। এরপরে আমি দেখিয়েছি আমার একটা ক্লাসে বা রিসেন্ট নেয়া যে ক্লাসগুলো সেগুলো থেকে কিভাবে কমন আসছে। এবার আসেন, আপনি
পরীক্ষার এই কয়েকদিন আগে, ঢাবির পরীক্ষার আগে আপনি যেটা করবেন, সুন্দর করে মিড-জিকে ফাইনাল সাজেশনের ক্লাসগুলো করবেন। এবং আপনার যদি ফেসবুকে ক্লাস করতে ভালো না লাগে, আপনি আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আপলোড দেওয়া থাকে, আপনি ইউটিউব চ্যানেল থেকে স্পিড বাড়ায় বাড়ায় আবার দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, অর্ণব স্যার, এটা হচ্ছে ফেসবুক পেজ, এই অর্ণব স্যার ইউটিউব চ্যানেল, দুইটাই আছে, আপনি এই চ্যানেল থেকেও ক্লাসগুলো দেখতে পারবেন। এবং একযোগে অর্ণব স্যার পেজ এবং কি বলে রাশেদ স্যার পেজ এবং মিহির-জিকে পেজ থেকে আমরা এক্সাম গুলো পরিচালনা করব। এক্সাম একটা সেন্ট্রাল লিংক থাকবে, যে সেন্ট্রাল লিংক সবগুলো পেজ থেকে আমরা আপলোড করা শুরু করব। আমাকে একটু সময় দেন, আমাকে সাম্প্রতিকটা আজকে আরেকটু পড়াইতে দেন, এরপরে আমরা রুটিন আগামীকাল থেকে প্রকাশ করে দেব ইনশাআল্লাহ। আগামীকাল থেকে রুটিন প্রকাশ করে দিয়ে আমরা পরীক্ষা নিয়ে নিব। একদম পরীক্ষা 1 থেকে 10 পেজ, এরপরে 11 থেকে 20 পেজ, এরপরে বাকিটা এরকম 31 থেকে 30, এরপরে এরপরে 21 থেকে 30, 31 থেকে 37 পেজ পর্যন্ত সাম্প্রতিকের 4টা পরীক্ষা নেবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমার পেইড ব্যাচে যে সকল শিক্ষার্থী আছেন, তারা পেইড ব্যাচের শিক্ষার্থীরা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছেন, আজকে 2 নম্বর পরীক্ষা চলবে তাদের, পেইড ব্যাচের শিক্ষার্থীরা যারা আছেন, আপনারা হয়তো জানেন। আচ্ছা আসেন পেজ নাম্বার 25। পেজ নাম্বার 25 আমরা কি আলোচনা করব? পেজ নাম্বার 25 কি আছে? ওকে, বদ্বীপ পরিকল্পনা নিয়ে বিগত সময়ে প্রশ্ন আসছে। বদ্বীপ পরিকল্পনা নিয়ে দেখেন, বদ্বীপ পরিকল্পনা জাহাঙ্গীরনগরে কমন আসবে না ভাইয়া, আল্লাহ আল্লাহ করে পড়েন, কমনের দেয়ার মালিক আল্লাহ। ঠিক আছে, বদ্বীপ পরিকল্পনা, তাহলে এই যে বদ্বীপ পরিকল্পনা 2100, তাই না? 2100 এটা কোন দেশের? এটা নিয়ে গতবারও পরীক্ষায় প্রশ্ন আসছিল যেভাবে, যে বদ্বীপ পরিকল্পনা কোন দেশের আদলে হয়েছে? নেদারল্যান্ডের আদলে এই বদ্বীপ পরিকল্পনা, নেদারল্যান্ডের আদলে, তাই না? বদ্বীপ পরিকল্পনা নেদারল্যান্ডের আদলে প্রণয়নকারী সহায়তা করেছে কোন দেশ? এই বদ্বীপ পরিকল্পনাতে সহায়তা করেছে কোন দেশ? নেদারল্যান্ড সরকার, অর্থাৎ নেদারল্যান্ডের আদলে আমরা এই বদ্বীপ পরিকল্পনা করেছি, তাই তো? বদ্বীপ পরিকল্পনা, এই বদ্বীপ পরিকল্পনার মেয়াদ কত বছর? 100 বছর। এটার মেয়াদ কত বছর ব্রাদার? এই বদ্বীপের পরিকল্পনার মেয়াদ কত বছর? 100 বছর। 100 বছর মেয়াদ, অর্থাৎ এটা 2018 সাল থেকে 2100 সাল পর্যন্ত, 2018 থেকে এটা 2100 সাল পর্যন্ত এটার মেয়াদ, 2018 থেকে 2100 সাল পর্যন্ত মেয়াদ। এখন এই বদ্বীপ পরিকল্পনাটার লক্ষ্যটা কি করতে চাই আমরা করতে চাই যে আমাদের নিরাপদ যে জলবায়ু আছে, মানে আমাদের নিরাপত্তা আমরা চাই। 2 হলো প্রকৃতিগত দিক থেকে, পরিবেশগত দিক থেকে। 2 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু যে পরিবর্তন হয় সেটা আমরা কি করতে চাই? মোকাবেলা করতে চাই, তাই না? তাহলে এই বদ্বীপের পরিকল্পনার প্রধান লক্ষ্যটাই কি হচ্ছে? যে জলবায়ু যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের সাথে আমাদেরকে খাপ খাওয়াইতে হবে। সেটার জন্য আমরা যত স্ট্র্যাটেজি, যত প্ল্যান, পরিকল্পনা, সেগুলো এই বদ্বীপের মধ্যে আলোচনা করছে সরকার। তাহলে বদ্বীপ পরিকল্পনার মূল লক্ষ্য কি? জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, জলবায়ু পরিবর্তনের সাথে কি করা? পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। বদ্বীপ পরিকল্পনার মূল লক্ষ্য কি? জলবায়ু পরিবর্তনের সাথে কি করা? খাপ খাওয়াইতে হবে। তো এই বদ্বীপ পরিকল্পনার মধ্যে অবকাঠামোগত কিছু পরিবর্তন আনতে হবে। এরকম 65টা সেগমেন্ট সরকার সিলেক্ট করেছে, 65টা। অর্থাৎ এই বদ্বীপ পরিকল্পনার মধ্যে আরো কিছু সাব ডিভিশন আছে, কিছু পরিকল্পনা আছে, যেগুলো টোটাল 80টা পরিকল্পনা আছে। এর মধ্যে অবকাঠামোগত পরিকল্পনার উন্নয়ন করবে এরকম 65টা, আর সক্ষমতা, দক্ষমতা এবং গবেষণা নিয়ে এরকম উন্নয়ন করবে 15টা উন্নয়ন করবে। তাহলে একটু লিখে রাখেন, এই বদ্বীপ পরিকল্পনার মধ্যে 80টা পরিকল্পনা রয়েছে, 80টা প্রকল্প রয়েছে। কয়টা প্রকল্প? 80টা প্রকল্প রয়েছে বদ্বীপ পরিকল্পনার মধ্যে। বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান যেটাকে আমরা বলি, এই ডেল্টা প্ল্যানটা এটা কিসের অধীনে আছে একটু বলতে পারবেন? আমাদের যে পরিকল্পনা কমিশন আছে না, প্ল্যানিং কমিশন, এই পিসি এর অধীনে, প্ল্যানিং কমিশনের অধীনে। অর্থাৎ প্ল্যানিং কমিশনের আরেকটা যেটা জিইডি আমরা বলি, অর্থাৎ জেনারেল ইকোনমিক ডিভিশন, যেটা
অর্থাৎ প্ল্যানিং কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশন, প্ল্যানিং কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশনের অধীনে এই বদ্বীপ পরিকল্পনাটা কাজ করছে বা এটা কাজ করছে। তো এই বদ্বীপ নিয়ে পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক সময়ে বা বিগত সময়ে প্রশ্ন হয়েছে, আপনারা একটু ভালো করে দেখবেন। আমি আরেকটা জিনিস আলোচনা করতে চাই, তার নাম হচ্ছে এসডিজি, যেটাকে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। বিগত সময়ে এসডিজি নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়েছে। আলোচিত টপিক এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। বানানগুলো দেখবেন। অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট বা লক্ষ্যমাত্রা, যেটা টেকসই উন্নয়ন অভিষ্ট, টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আচ্ছা, এই এসডিজির মেয়াদ, এসডিজির মেয়াদ হচ্ছে 15 বছর। এসডিজির মেয়াদ কত বছর? 15 বছর। কত বছর? 15 বছর। অর্থাৎ এই এসডিজি 2016 সাল থেকে শুরু হয়ে 2030 সাল পর্যন্ত এটা চলবে। অর্থাৎ 2016 থেকে 2030 সাল পর্যন্ত। তাহলে এটা 31 ডিসেম্বর 2030 সালে এসডিজির মেয়াদটা শেষ হয়ে যাবে, তাই তো? এই এসডিজির কিছু লক্ষ্য আছে, কিছু গোলস আছে, এসডিজির কিছু গোলস আছে। এরকম গোলস হচ্ছে 17টা। কয়টা? এসডিজির গোল কয়টা? 17টা। এসডিজির গোল কয়টা? 17টা। লক্ষ্যমাত্রা কয়টা ব্রাদার? 17টা। আর এসডিজির সহযোগী লক্ষ্যমাত্রা, যেটা সহযোগী, এই সহযোগী লক্ষ্যমাত্রা হচ্ছে 169টা। 169, 169টা হচ্ছে সহযোগী লক্ষ্যমাত্রা, সহযোগী লক্ষ্যমাত্রা, তাই না? টার্গেট, সহযোগী লক্ষ্যমাত্রা যেগুলো টার্গেট। তাহলে এসডিজির টার্গেটস কয়টা? টার্গেট হচ্ছে 169, 169টা। আর গোলস কয়টা? গোলস হচ্ছে 17টা। এইবার আসেন, এই যে এসডিজিটা আছে, এই এসডিজির অভিষ্টগুলা যেগুলা, এর মধ্যে বাংলাদেশ মানে এসডিজির 17টা যে গোল আছে, সেই গোলগুলা কি, কোনটা গুরুত্বপূর্ণ? এর মধ্যে 1 নাম্বার হচ্ছে দারিদ্রতা বিলোপ করতে হবে, অর্থাৎ দারিদ্র বিলোপ। 1 নাম্বার গোলের 1 নাম্বার কি? দারিদ্র বিলোপ। এই দারিদ্রতাটা কি করতে হবে? বিলুপ্ত করতে হবে। এটা 1 নাম্বার গোল। এরপরে ক্ষুধা মুক্ত, কি করবে? ক্ষুধা মুক্তি, ক্ষুধা মুক্তি করবে। 2 নাম্বার হচ্ছে ক্ষুধা মুক্তি। ক্ষুধা মুক্তি আমার সাথে একটু লিখবেন, বলবেন, তাহলে মনে থাকবে, পরীক্ষায় আসবে। ক্ষুধা মুক্তি। তাহলে দারিদ্র বিলোপ, ক্ষুধা মুক্তি, দারিদ্র বিলোপ, ক্ষুধা মুক্তি। এরপরে বলছে সুস্বাস্থ্য, কি বলছে 3 নাম্বার গোলে? বলছে সুস্বাস্থ্য এবং কল্যাণ, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, সুস্বাস্থ্য। তাহলে সুস্বাস্থ্য এবং কল্যাণ, তাহলে সুস্বাস্থ্য কি করতে হবে? নিশ্চিত করতে হবে। 3 নাম্বার গোলস। 4 নাম্বার বলছে মানসম্মত শিক্ষা, মানসম্মত শিক্ষা, মানসম্মত শিক্ষা, মানসম্মত শিক্ষা, মানসম্মত শিক্ষা। আচ্ছা, এরপরে 5, তাহলে 1 এ বলছে দারিদ্রতা বিলোপ, 2 হচ্ছে ক্ষুধা মুক্তি, 3 হচ্ছে সুস্বাস্থ্য কল্যাণ, 4 হচ্ছে মানসম্মত শিক্ষা। আর 5 নাম্বার গোল যেটা বলছে লিঙ্গ সমতা। এই লিঙ্গ সমতা নিয়ে অসংখ্যবার পরীক্ষায় প্রশ্ন আসছে। লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান কততম? এই বছরও বিউপিতে প্রশ্ন আসছে লিঙ্গ সমতা নিয়ে। তাহলে 5 লিঙ্গ সমতা। আপনাকে বলবে এইচডিজির 5ম গোল কোনটা, এইচডিজির 6ষ্ঠ গোল কোনটা, এইচডিজির 2nd গোল কোনটা, এভাবে পরীক্ষায় প্রশ্ন হয়েছে। একটু বলে দেই কিভাবে প্রশ্ন হয়। এইচডিজি, ওকে, আমরা এরপর একটু আলোচনা করতে চাই চ্যাট জিপিটি নিয়ে। এখানে চ্যাট জিপিটি নিয়ে, অর্থাৎ 25 পৃষ্ঠায় আরেকটা টপিক আছে চ্যাট জিপিটি। আসেন, চ্যাট জিপিটি। তাহলে এই যে চ্যাট জিপিটি আছে, বিগত সময়ে এই চ্যাট জিপিটি আলোচিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ওপেন এআই, তাই না? তাহলে দেখেন, তাহলে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর মাধ্যমে কি করা হয়েছে? চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি চালু করছে কে? ওপেন এআই চালু করেছে। ওপেন এআই নামক যে প্রতিষ্ঠানটা আছে, এটা চ্যাট জিপিটি চালু করেছে। তাহলে চ্যাট জিপিটি চালু হয়েছে কবে? 2023 সালে। এই চ্যাট জিপিটি চালু হলো কবে? একদম পরীক্ষামূলক না, এটা একদম সরাসরি স্থায়ীভাবে চালু হলো কবে? 2023 সালে। 2023 সালে। আর এই চ্যাট জিপিটির উদ্যোক্তাটা কে? কে চালু করেছে? তার নামটা কি? গতকালকের ক্লাসে আলোচনা করেছিলাম। আমাদের মিহির জিকে ট্যালেন্ট হান্ট যে বইটা আছে, মিহির জিকে ট্যালেন্ট হান্ট বইয়ের উপরে আমাদের কিন্তু ক্লাস চলছে।
মেহির জিকে ট্যালেন্ট হান্ট বই, এই ট্যালেন্ট হান্ট বইয়ের উপরে প্রতিদিন রাত 10টায়, বলো কয়টায় বললাম? প্রতিদিন রাত 10টায় মেহির জিকে ট্যালেন্ট হান্ট বইয়ের উপরে প্রতিদিন রাত 10টায় আমাদের ক্লাস থাকে। প্রতিদিন রাত 10টায় অর্ণব স্যার ফেসবুক পেজ থেকে ক্লাস থাকে, যেটা প্রশ্ন সলভ ক্লাস। আমরা এই বইয়ের মডেল টেস্ট 10 পর্যন্ত সলভ করেছি, আজকে আমরা 15 পর্যন্ত সলভ করব। যদি আপনি থাকেন আপনারও 5টা কোশ্চেন সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি থাকবেন ঠিক রাত 10টায় অর্ণব স্যার ফেসবুক পেজ থেকে? থাকবেন? এটা কমেন্ট করে জানান তো থাকবেন কিনা, কমেন্ট করে জানান ঠিক রাত 10টায় থাকবেন। ইনশাআল্লাহ। শুরু 10টা, শেষ ভোরে। আচ্ছা শিওর 10টা শেষ, কি কার্জিন ভিতর কি লিখছেন বুঝতে পারছি না। ট্যালেন্ট হান্ট মডেল টেস্ট। সো আমরা যেটা করছি, ফাইনাল সাজেশন আপনি পড়েন এক পাশে, আরেক পাশে এই ট্যালেন্ট হান্ট থেকে ইনশাআল্লাহ, ট্যালেন্ট হান্ট থেকে আমরা কোশ্চেন সলভ করব। অর্ণব স্যার পেজের লিংক দিয়ে দেন তো কেউ একটু, কমেন্টে কেউ একটু অর্ণব স্যার পেজের লিংকটা দিয়ে দেন, কমেন্টে কেউ একটু অর্ণব স্যার পেজের লিংকটা দিয়ে দেন। আর আমাদের ইউটিউব চ্যানেল অর্ণব স্যার লিখলেই হবে, ORNOB, অর্ণব স্যার লিখলেই দেখবেন আমার মতো একটা মানুষ পেজে আছে। ওকে, আজকে ছিলাম আজকে বইটা জিকে ট্যালেন্ট হান্ট বইয়ের পেজ কত ভাই? এই ট্যালেন্ট হান্ট বইয়ের পৃষ্ঠা হচ্ছে 56টা। হ্যাঁ 56, একদম ইনার ফিনার সহ 56 পেজের বই। হ্যাঁ 50 পেজের বই, 50 পেজের বই শেষ করতে 1 সপ্তাহ লাগবে, প্রেশার নাই। ওকে, আমরা কি বলছিলাম? চ্যাট জিপিটি নিয়ে আলোচনা করছিলাম, চ্যাট জিপিটি। তাহলে এই চ্যাট জিপিটি আমরা হয়তো বইয়ে একটু ভুল লিখি, চ্যাট জিপিটি। আচ্ছা আপনারা একটু বইয়ে কারেকশন করে নেন, বইয়ে কারেকশন আছে চ্যাট জিটিপি লেখা আছে, এটা একটু ভুল আছে, চ্যাট জিটিপি হয়তো টাইপিং মিস্টেক আসছে, একটু কারেকশন করে নেন। চ্যাট জিটিপি আছে, এটা হবে চ্যাট জিপিটি, বাংলাটা আবার ঠিকই লিখছে। আচ্ছা হয়তো আমরা চোখের মাঝে মাঝে ভুল হয়ে যায়, তো চ্যাট জিপিটি। হ্যাঁ আচ্ছা, এই চ্যাট জিপিটি কে চালু করেছে ওপেন আই, কত সালে? 2023 সালে। এর উদ্যোক্তাকে বা প্রোগ্রামারকে স্যাম অল্টম্যান। কে? স্যাম অল্টম্যান। আচ্ছা চ্যাট জিপিটির পূর্ণ রূপটা কি? এটা একটু কমেন্ট করেন তো ভাই আপনারা। চ্যাট জিপিটির পূর্ণ রূপটা কি? চ্যাট জেনারেটিভ প্রিটেইন্ড ট্রান্সফর্মার, চ্যাট জিপিটি। আচ্ছা এবার আসে আমাকে বলেন, এই চ্যাট জিপিটির মাইক্রোসফট যেটা একটা করলো তার নাম কি? মাইক্রোসফটের চ্যাট বটের নাম কি? মাইক্রোসফট একটা চ্যাট বট করলো না, চ্যাট বট। মাইক্রোসফট কি করছে? একটা চ্যাট বট বানাইছে না কিছুদিন আগে, এই চ্যাট জিপিটির মতো করে। সেই মাইক্রোসফটের যে চ্যাট বটটা ছিল সেটার নাম কি? মাইক্রোসফটের চ্যাটবটের নাম কি? রিং চ্যাটবট, এটা তো আগের নাম। কপিলট। হ্যাঁ মাইক্রোসফটের যে চ্যাটবটের নাম হচ্ছে কপিলট না, যেটার আগের নাম ছিল রিং চ্যাটবট। আচ্ছা গুগলও তো চ্যাটবট করেছে নাকি? গুগলও তো চ্যাটবট বানাইছে, যেটার পূর্বে না বার্ড আমরা বলতে জানি। গুগল যেটা বানিয়েছিল, গুগল যেটা হচ্ছে বার্ড, গুগল কি বানিয়েছিল? বার্ড বানাইছে না গুগল, কিন্তু এটা নাম পরিবর্তন করে কি বানাইছে? করেছে জিমিনি, এরকম করছে না, নতুন পরিবর্তন নাম জিমিনি না? আচ্ছা তাহলে দেখেন, তাহলে এই বছরে 2023 সাল থেকে এই চ্যাট জিপিটি আলোচিত হয়ে আসছে, একটু ভালো করে দেখতে হবে। চ্যাট জিপিটি, বাংলা ভাষায় প্রথম চ্যাট জিপিটির নাম কি? আলাপচারিতা, পরীক্ষায় প্রশ্ন এসেছিল বাংলা ভাষায় প্রথম চ্যাট জিপিটির নাম হচ্ছে আলাপচারিতা।
চারিতা। বাংলা ভাষায় প্রথম চ্যাট জিপিটির নাম হচ্ছে আলাপচারিতা। আলাপচারিতা। এই আলাপচারিতার উদ্ভাবক কে? বাংলা ভাষায় চ্যাট জিপিটির আলাপচারিতার উদ্ভাবক কে? যিনি বানাইছে তার নাম হচ্ছে ফাহমিদুল হাসান। কি নাম? ফাহমিদুল হাসান। ফাহমিদুল হাসান। ফাহমিদুল হাসান। কি নাম? ফাহমিদুল হাসান। ফাহমিদুল হাসান। ফাহমিদুল হাসান। ফাহমিদুল হাসান। ফাহমিদুল হাসান। ফাহমিদুল হাসান। আলাপচারিতা ফাহমিদুল হাসান। ওকে, থ্যাংক ইউ। ওকে ব্রাদার, আমরা 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 25 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। 25 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। তো আশা করি আপনারা আমার সাথে এই 25 পৃষ্ঠা পর্যন্ত সবাই ক্লাস করেছেন, আমি যতটুকু বিশ্বাস করি। 26 পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে, কিছু ওপেন এআই আছে। ওপেন এআই আছে, এর সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র। ওপেন এআই এর সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র। দেখেন ওপেন এআই এর প্রধান নির্বাহী দেওয়া আছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার স্যাম অল্টম্যান দেওয়া আছে, অল্টম্যান। আচ্ছা, একটু দেখবেন ওপেন এআইটা দেখবেন। এরপরে ইলন মাস্ক, সাম্প্রতিক সময়ে ইলন মাস্ক আলোচিত হয়েছে। ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছে, কিন্তু তার নাগরিকত্ব কানাডা এবং যুক্তরাষ্ট্র। কানাডা ও যুক্তরাষ্ট্র নাগরিকত্ব আছে। তো এই ইলন মাস্কের কিছু নির্মিত প্রতিষ্ঠান আছে, যেমন স্পেস এক্স মহাকাশ নির্মাণকারী প্রতিষ্ঠান। স্পেস এক্স মহাকাশ কিছুদিন আগেও সে আলোচিত হয়েছে এই স্পেস এক্স নিয়ে। এরপরে মাইক্রো ব্লগিং সাইট এক্স, এক্স নামে একটা তার সামাজিক মাধ্যম সাইট আছে, নাম হচ্ছে এক্স। তারপরে হচ্ছে স্টারলিংক। এই বছরে অনেক বেশি পরিমাণ আমরা এই স্টারলিংক এর নিউজ শুনছি যে স্টারলিংক বাংলাদেশে আসছে। তাহলে স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান এই স্টারলিংক এর মাধ্যমে হবে। আচ্ছা, এরপরে পেপাল। পেপাল হচ্ছে একটা ই কমার্স প্রতিষ্ঠান। তারপরে গ্রোক, গ্রোক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট, দাগ দিয়ে রাখেন এটা। এর পরের টপিকটা কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপন। এটা গতকালকে এখান থেকে এই ঢাবির সি ইউনিটে প্রশ্ন আসছে, মানে এই যে চ ইউনিটে। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা উপস্থাপন করে যে দেশ, তার নাম হচ্ছে চীন। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা উপস্থাপন করেছে কোন দেশ? বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা উপস্থাপন করেছে হচ্ছে চীন। আচ্ছা, চীনের একটা সংবাদ মাধ্যম হচ্ছে সিনহুয়া। পরীক্ষায় আসে এই সংবাদ মাধ্যমগুলো। চীনের একটা সংবাদ মাধ্যমের নাম হচ্ছে সিনহুয়া। আচ্ছা, বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করছে যেটা, যেই মেয়েটার নাম ছিল তার নাম হচ্ছে অপরাজিতা। অপরাজিতা, অপরাজিতা চালু করেছিল হচ্ছে চ্যানেল 24। চ্যানেল 24, চ্যানেল 24 চালু করেছে। চালু হচ্ছে 2023 সালে চালু করেছে। 19 জুলাই 2023 সালে চালু করেছিল এই কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, তো এই কটা জিনিস একটু দেখবেন। আমরা 26 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আবার শিল্প বিপ্লব থেকে ইনশাআল্লাহ। চতুর্থ শিল্প বিপ্লব, এগুলো নিয়ে আলোচনা করব। একটু মন দিয়ে আমার কথাগুলো শোনেন। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনলেও পরীক্ষায় দেখবেন কোশ্চেন কমন পাচ্ছেন। পরীক্ষায় কোশ্চেন কমন পাওয়ার জন্য আপনাকে যে কাজ করতে হবে, আপনি ফাইনাল সাজেশন, মিহিরজিকে এই ফাইনাল সাজেশনটা 5 পেজ করে পড়েন। আমি 5 পেজ করে ক্লাস নিচ্ছি না, আমি তো 5 পেজ করে ক্লাস নিচ্ছি। আপনি আমার সাথে প্রতিদিন 5 পেজ করে পড়েন। দেখেন, আমি 5টা ক্লাস নিয়েছি, 5টা ক্লাসে 25 পেজ পড়া শেষ। আপনি কোন একটা ক্লাস মিস করেছেন তো আপনার 5 পেজ পড়া হলো না, তাই না? আমার প্রচন্ড কাশি, তারপরে আপনি প্রতিদিন এই 5 পেজ পড়বেন। 5 পেজের ক্লাস আপনি করেন। আপনি আমার সাথে লাইভ ক্লাস করবেন প্রতিদিন 5 পেজের, ঠিক আছে? পড়ার সময় যখন পড়বেন তখন যে জিনিসটা আপনার মনে থাকে না, যে জিনিসটা মনে থাকে না সেটা লাল কালি, লাল রঙের কালি দিয়ে দাগাবেন।
যে জিনিস আপনার মনে থাকে না সেটা লাল কালি দিয়ে দাগাবেন। যখন পড়বেন যেটা মনে থাকে না সেটা লাল কালি দিয়ে দাগাবেন। আর আর যেটা করবেন, যেটা একটু কম মনে থাকে, লাল কালি দিয়ে যেটা একদমই মনে থাকে না সেটা লাল কালি দিয়ে দাগাবেন। আর যেটা একটু কম মনে থাকে সেটা সবুজ কালি দিয়ে দাগাবেন। সবুজ কালি দিয়ে দাগাবেন। অর্থাৎ লাল কালি দিয়ে দাগাবেন বা সবুজ কালি বা নীল কালি দিয়ে দাগাবেন, আপনার যেটা ভালো লাগে। লাল কালি দিয়ে, এই লাল কালি মানে হচ্ছে ডেঞ্জার, এটা ডেঞ্জার জোন, এটা একদমই মনে থাকে না। তাহলে আবার যখন রিভিশন দিবেন তখন কিন্তু এটা আপনার মনে থাকবে। সো লাল কালি দিয়ে যেগুলো ডেঞ্জার জোন একদমই মনে থাকে না সেটা দাগ দিবেন। সবুজ কালি বা নীল কালি দিয়ে দাগ দিবেন যেটা একটু কম মনে থাকে। আর যেটা মনে থাকে সেটা দাগানোর দরকার নাই। মনে থাকে যেটা সেটা দরকার নাই। মেঘ বন্নি বলছে লাইভ ক্লাস কয়টা থেকে শুরু হয়? লাইভ ক্লাস প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে শুরু হয়। প্রতিদিন সন্ধ্যা 30 থেকে শুরু হয়। এইবার আসেন, আমি তো ক্লাস নিলাম, এরপরে আমি পরীক্ষা নিব। এই পরীক্ষাগুলো আপনি, পরীক্ষার জন্য আপনি একদিন টাইম পাবেন, আমি রেগুলার পরীক্ষা নিব আর কি। যখন পরীক্ষা শুরু হবে তখন রেগুলার পরীক্ষা হবে। অর্থাৎ পরীক্ষা আমি টানা নিয়ে নিব। পরীক্ষা টানা নিয়ে নিব, কিভাবে নিব? পেজ 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 37। এই ক্যাটাগরিতে পরীক্ষা আমরা নিব, এই ক্যাটাগরিতে পরীক্ষা নিব। বুঝাতে পেরেছি? তো এই ক্যাটাগরিতে পরীক্ষা নিব আমরা। 4টা পরীক্ষা নিব সাম্প্রতিকের, আর একটা মডেল টেস্ট নিব। মডেল টেস্ট, এই এই পরীক্ষাগুলো মার্ক হবে 30, আর এই মডেল টেস্টের মার্ক হবে 100। ওকে, এই হলো অবস্থা। আর একইভাবে একইভাবে আমাদের জিকে ট্যালেন্ট হান্ট যে বইটা আছে মডেল টেস্ট, এটার উপর আমরা পরীক্ষা নিব। 10টা করে মডেল টেস্টের উপর পরীক্ষা নিয়ে নেব। 10টা মডেল টেস্টের পরীক্ষা নিব, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মডেল টেস্টের পরীক্ষা নিব। এর মধ্যে সবচেয়ে 1 থেকে 10 পৃষ্ঠার মধ্যে কোশ্চেন আছে 250। এই 250 কোশ্চেনের মধ্যে আমি বেছে 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 যে কোশ্চেনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরকম 30টা কোশ্চেনের পরীক্ষা নিব। এরপরে 11 থেকে 20-এর মধ্যে বেছে বেছে 30টা কোশ্চেনের পরীক্ষা নেবে, 11 থেকে 20। এরপরে 21 থেকে 30, এইভাবেই মডেল টেস্টের উপর পরীক্ষা নেবে ইনশাআল্লাহ। ওকে, মডেল টেস্টের উপর ক্লাস। আজকে মডেল টেস্টের উপর ক্লাসটা হবে সরাসরি ইউটিউব থেকে। আজকে মডেল টেস্টের ক্লাসটা হবে সরাসরি ইউটিউব চ্যানেল থেকে। আরেকটা অ্যানাউন্সমেন্ট বলতে দেই, আপনারা যদি কেউ মনে করেন যে রাবি, চবি, গুচ্ছ, তারপর হচ্ছে খুলনা, সাস্ট, এই সকল ইউনিভার্সিটির জন্য আপনি সাধারণ জ্ঞান একটু ভালো করে পড়তে চান, এক্সাম কবে হবে বলবো, এক্সামের নোটিশ দিয়ে দিব। আপনারা যদি বলেন হুনুনুলু ইউনিভার্সিটির পরীক্ষার আগে শেষ করবে, হ্যাঁ শেষ করাবে ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ মনে করতে চান রাবি, চবি, গুচ্ছ, খুলনা, সাস্ট, এই ইউনিভার্সিটিগুলোর কোনো একটাকে ভাই আপনি ভালো করে ধরতে চান, এখনো সময় আছে, হ্যাঁ ধরতে চান, তাহলে আপনি আমার সাধারণ জ্ঞানের যে অনলাইন ব্যাচ আছে, সাধারণ জ্ঞানের অনলাইন ব্যাচ আপনি পড়তে পারেন। বিভিন্ন সময় মিউজিকের পেজে নক করেন আপনারা যে স্যার আপনার অনলাইন ব্যাচ আছে কিনা। এটা হলো ভার্সিটি অ্যাডমিশনের জন্য ব্যাচ। আর 47 বিসিএস এর জন্য, 47 বিসিএস এর জন্য কোনো ভাই যদি পড়তে চান, তারাও ইনশাল্লাহ বেসিক টু অ্যাডভান্স ব্যাচে পড়তে পারবেন। তারাও ইনশাল্লাহ পড়তে পারবেন আশা করি। ওকে, ফেসবুকে হলে ভালো হয়, শেয়ার দিয়ে রেখে দেওয়া যাবে। ইউটিউব হলেও ভালো হয়, ইউটিউব থেকে ডাউনলোড করে রাখা যাবে। ওকে, আপনাদের সাথে আমার দেখা হবে আজকে রাতে ঠিক 10টায়। আজকে রাতে ঠিক 10টায় দেখা হবে। অর্ণব স্যার যে ইউটিউব চ্যানেলটা আছে, অর্ণব স্যার, এই অর্ণব স্যার ইউটিউব চ্যানেল থেকে দেখা হবে ইনশাআল্লাহ। আর যারা পেইড ব্যাচে আসবেন তাদের সাথে পেইড ব্যাচে দেখা হবে। আপনি জাস্ট
01729986240 01727998624 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে একটা SMS দিবেন যে ভাইয়া আমি আপনার ক্লাস দেখেছিলাম, আমি ভর্তি হতে চাই, কোর্স হচ্ছে 1020 টাকা। আল্লাহ ভরসা। আর আমি আপনাদেরকে একইভাবে কথা দিচ্ছি যে আমি ফ্রি ক্লাস নিয়ে মিহিরজিকে ফাইনাল সাজেশনটা শেষ করায় দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি ঠিক রাত 10টায়।